মৌমিতা বসা, গুড ইভিনিং। সংঘমিত্রা চৌধুরী, রক্ষিত, রুদ্র দত্ত, গুড ইভিনিং। খুব ভালো আছি সম্পাদি, গুড ইভিনিং। মৌমিতা বসা, গুড ইভিনিং। হ্যালো, গুড ইভিনিং। সংঘমিত্রা ম্যাডাম, গুড ইভিনিং। কেমন আছেন? খুব ভালো আছি, ভীষণ ভালো আছি। ওফ, এই গরমে ফাটাফাটি একদম। এর থেকে ভালো আর থাকা যায় কি? মারাত্মক আছি। মিলি আচার্য, রীতা ঘোষ, গুড ইভিনিং। না, গরম তো খুব একটা নেই, রোজই তো বেরোচ্ছি, তাতে কি আছে? আর দুপুরবেলাই তো কাজ আমার। আচ্ছা, আমি শুরু করে দিচ্ছি, বেশি সময় নষ্ট করব না। সাউন্ড খুব ভালো আছে। হ্যাঁ, সাউন্ড তো প্রথমে তো খুব সুন্দর শোনায়, আমি তো প্রতিদিনই শুনি খুব সুন্দর শোনায়। প্রথমে প্রবলেম হয় না, তারপরেই তো স্টার্ট হয়ে যায়, সম্ভাবই যা অনেকদিন পর দেখছি। গুড ইভিনিং। গরমকালে গরম থাকবে, এটা কোনো ব্যাপার নয় ম্যাডাম। গরমকালে গরম হবে, গরমটাকে কাজে বেশি নেবেন না, তাহলেই গরম লাগবে বেশি। গল গল করে ঘামছি গাড়িতে এসি না চালিয়ে, কারণ আমার সাইটে নামতে হবে, নামছি, পেছন দিকটা পুরো ভিজে গেছে কী করবো? কিছু করার নেই, গরম থাকবেই, ঠিক আছে। পিঠটা পুরো ভিজে গেছে, কারণ বোঝেনি তো সামনের দিক থেকে হাওয়া লাগে, তো সুতরাং অসুবিধা হয় না, পেছন দিকটা পুরো ভিজে যাবে, ভিজে গেছে, কী করবো? গরমের সময় গরমকে একটু তো নিতে হবে না, আর গরমকে বেশি পাত্তা দিলেই আমাদের ঘাড়ের মধ্যে চেপে বসবে, তাই না? একদম সেটাই। আমি গরম নিয়ে পাত্তা দিই না। আর বৃষ্টি নামিয়ে যাবে, বৃষ্টি নামিয়ে দেবো, কাল পরশুর মধ্যে বৃষ্টি নামিয়ে দেবো, চিন্তা করবেন না একদম। কালকে তো রোববার সোমবারের মধ্যে দেখুন বৃষ্টি নামিয়ে দিচ্ছি, চিন্তা করবেন না একদম। পরের বছর 50 ডিগ্রি হবে, হবে তো, বাহ, ভালো তো, ভেরি গুড, হোক। তার জন্য তো আমরাই দায়ী, এত গাছ কেটেছি, এবার ফলটা বুঝতে হবে না আমাদের, ভালো তো, হোক। হ্যাঁ, মধুমিতা, শ্রীমানী, শমাঙ্কদা, গুড ইভিনিং। শমাঙ্কদা দেখছে পুনা থেকে, দুপুরবেলায় কথা হলো, অনেকক্ষণ গল্প হলো শমাঙ্কদার সাথে। শমাঙ্কদার ঘটনা আছে, বলবো, নিশ্চয়ই বলবো, কিন্তু আজকে রেডি করতে পারিনি। শমাঙ্কদাকে বললাম শুরু করছি আমি আজকে লাইভ, তারপরে যারা জয়েন করার আমার রেকর্ডিং শুনে নেবেন, কোনো অসুবিধা নেই। বৃষ্টি দিয়ে দেবে। আজকে প্রথম আগে ওনার অভিরূপ সামন্তর একটা ঘটনা দিয়ে শুরু করি। সবাই ভালো আছেন নিশ্চয়ই? না, ভালো থাকুন, কোনো অসুবিধা নেই, কোনো চিন্তা নেই, ঠিক আছে। খালি কাঁচা পেঁয়াজ খাবেন, কোনো অসুবিধা নেই। দুপুরবেলা একটু গরম না, এসি তো চালালেই তো হবে, ঠিকই আছে, অত চিন্তা করে কি হবে? রাত্রিবেলা সুন্দর করে এসি চালিয়ে ঘুমেন। কত মানুষের চিন্তা করুন তো, তাদের ঘরে হয়তো এসি নেই, তারা কি করে কাটাচ্ছে, তাদের কাছে গরমটা কীরকম লাগছে সেটা ভাবুন। আমি তো ওটা শুনেই তো আমার গরম লাগে না, আমি তো বাইরে বসে থাকি, বাইরে বসে গরমের মধ্যে বসে থাকি, কী করবো? কিছু করার নেই। যত ভাববো, আমার মনকে যা বোঝাবো মন তাই বুঝবে, বেশি বলবো না, খালি এইটুকু বললাম, মনকে যা বোঝাবেন তাই বুঝবে। এখন মনে করছি যে এই জায়গায় ঘেমে যাচ্ছে, এসি চালাইনি, এই এসি ঘরের মধ্যে বসে নেই আমি, অন্যদিকে এসি চলছে, তো কী করবো? হ্যাঁ, ওই জন্যই তো আর এসি দেখুন কিনা, একদম এসি থেকে বেরোলেই অবস্থা খারাপ, ওই জন্য এসির মধ্যে না ঢোকাটাই ভালো, কারণ তারপরের অবস্থাটা খুব খারাপ হয়। একবারে সমস্ত ডিনার করে চান টান করে এসির মধ্যে ঢুকে গেলাম, গল্প শেষ। শুভ সন্ধ্যা ইন্দ্র সকলকে, গুড ইভিনিং। মৌমিতা সেন, গুড ইভিনিং। শুরু করছি আজকে। একটা দারুণ ঘটনা প্রচুর পেয়েছি, যদিও প্রতিদিনই আমি ভালো ঘটনাই পাই। একটা ঘটনা দিয়ে শুরু করছি, সেটা হচ্ছে মহিতোষ গাঙ্গুলির একটা ঘটনা আজকে বলবো, আর একটা ঘটনা আপনাদেরকে বলবো অভিরূপ সামন্তর একটা ঘটনা। দুটোই আমার খুব ভালো লেগেছে ঘটনা দুটো শুনে। প্রথমে আগে আমি বলি একটু মহিতোষ গাঙ্গুলির ঘটনাটা শুরু করছি। তা এটা ওর নিজের দাদার ঘটনা। দেখুন, মানুষের জীবনে কত রকম বিচিত্র, আমি কথাটা সবসময় বলি, কত বিচিত্র ঘটনা ঘটে মানুষের জীবনে, এবং আমরা সেই বিচিত্র ঘটনাগুলোকে শুনি, আমরা শুনেও অনেকে আমরা শিক্ষা নিই না, ঠিক আছে। এই যে ভৌতিক ঘটনা বলছি, বা আমরা ঠাকুরের ঘটনা বলি, যে কোনো ঘটনাই বলি, যদি অনেকদিন আমি বলতে পারছি না, ঠাকুরের ঘটনা জমে আছে, আসলে কাজের জন্য না স্ক্রিপ্টিংগুলো করতে পারছি না করলে তো সেই ঘটনাগুলো পড়ে রয়েছে, অনেকেরই ঘটনা পড়ে আছে। তা যাই হোক, তা ওর 7 বছরের বড় এক দাদা, নিজের দাদা, তারপরে ওর এক দিদি ওই দাদার থেকে 3 বছরের ছোট,
ঠিক আছে। তারপর ও বাড়িতে যেহেতু মহিতোষ বাবু সব থেকে ছোট ছিলেন, আমি মহিতোষ বাবু বলছি কেন, উনি আমার থেকে অনেক বড়, তার মানে বুঝতে পারছেন কতদিনকার আগের ঘটনা। তা বাড়িতে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল, কিন্তু এই ঘটনাটা মহিতোষ বাবু জানতেন না, কারণ ওর দাদার ছোটোবেলায় ঘটনাটা ঘটেছিল। এবং যেহেতু ও মানে ওর যখন মানে খুব মানে ও যখন ছোট, সেই সময় অলরেডি ওর দাদার জীবনে এই ঘটনাটা ঘটছে, এবং একটা ভয়ঙ্কর ঘটনার জন্য ওর বাড়ির লোকেরা ওর কাছে ব্যাপারটাকে আটকে মানে বলেনি, কোনোদিন বলেনি। ও পরে এই ঘটনাটা জানতে পারে, দাদার আবার বড় বয়সে এই ঘটনাটা রিল্যাপস করে, তখন ও জানতে পারে যে ঘটনাটা ছোটোবেলায় কি ঘটেছিল। এই যে আমরা ছোটোবেলা থেকে আমরা কি করি, মানে অনেকের কি পিসি মাসি, তারপরে পাশের বাড়ির কাকিমা, এই বাড়ির বৌদি বাচ্চাকে মানুষ করে না, এবং বাচ্চাকে মানুষ করার নিয়েই আজকের এই ঘটনাটা আমি আপনাদের সঙ্গে বলবো। সুতপা মিত্র, গুড ইভিনিং। ওর দাদাকে ওর মায়ের এক বন্ধু ছোটোবেলা থেকে বড় করেছে। যেহেতু দাদা জন্মানোর পর ওর মা অসুস্থ ছিল, এবং বড় করেছে মানে বলতে গেলে কোলে পিঠে করে পুরো মানুষ করেছে। যিনি মানুষ করেছে অনিতা কাকিমা, সে হচ্ছে ওর মায়ের ছোটোবেলাকার বন্ধু ছিল, একসাথে মানে দুজনেরই পাশাপাশি বিয়ে হয়েছে, কিন্তু ওই অনিতা কাকিমার কোনো সন্তান ছিল না, এবং যে কোনো কারণেই হোক তার কোনো সন্তান হবে না। এবারে যেহেতু ওর মা অসুস্থ, সেই জন্য বড় ছেলেকে উনি একদম কোলে পিঠে করে সব সময় বাড়িতে এসে করতো, কখনো নিয়ে যেত, ওর মাও বলতো যে হ্যাঁ তুই নিয়ে যা রে অনিতা, আমার ছেলে তো ছোট, তুই নিয়ে যা, ওকে একটু খাওয়া দাওয়া করিয়ে দে, এরম একটা ব্যাপার। তারপরই ওনার আরেক মেয়ে জন্মায় 3 বছর পর, এবং 3 বছর পর যখন মেয়ে জন্মায় তখন মানে পুরোপুরি দাদা মনিতোষ বাবুর দাদা পুরোপুরি মানে অনিতা কাকিমার কোলেতেই বড় হয়ে যাচ্ছে, তখন আর কিছু করার নেই, স্বাভাবিক। তখন মা একেতে অসুস্থ ছিল, তারপর হচ্ছে এরকম একটা ঘটনা, মানে আবার নতুনভাবে একটা সন্তান তার জন্মায়, সুতরাং সে তখন খুবই অসুস্থ। তা মানে অসুস্থ মানে আর ছোটোবেলা থেকে ছেলের প্রতি এত মানে খুব বেশি অ্যাটাচমেন্ট ছিল না। এবার অনিতা কাকিমার গল্পটা হয়েছে কি, অনিতা কাকিমার যেহেতু কোনো সন্তান ছিল না, তার কাছে মানে এই ব্যাপারটা একটা মানে অন্যরকম হয়ে গেছিলো, যে তুমি আমাকে তোর ছেলেকে আমি বড় করে দিচ্ছি, এ করে দিচ্ছি, এরকম একটা ব্যাপার। খুব ভালো কথা। এই ব্যাপারটা যখন হয় আমরা কি করি, আমরা ব্যাপারটাকে মানে এইভাবেই ঘটনাটাকে এগোতে দিই। উনিও দেখছেন ছেলে বড় হচ্ছে, ছেলে তার কাছেই থাকছে, রাত্রিবেলা তার কাছেই শুচ্ছে, সারাদিন অনিতার কাছে কোলে কোলে বড় হচ্ছে, অনিতাও এই বাড়িতে থাকে, এরকম একটা ব্যাপার। মানে শ্বশুর বাড়িতে মানে নিজের শ্বশুর বাড়ি থেকে ছেড়ে এখানে থাকে। অনিতার যিনি হাজব্যান্ড ছিলেন, তিনিও দেখছেন যে বউ তো তার তো কোনো সন্তান হবে না, সে যদি একটা বাচ্চাকে নিয়ে বড় হয় ক্ষতি কিসের। আর এরাও দেখছে যে আমারই তো ছোটোবেলার বন্ধু, তাতে কি হয়েছে যে আমার বাচ্চাকে নিয়ে যদি একটু বড় করে বা আমার বাচ্চাকে কোলে পিঠে করে রাখে, তারও তো একটা মনটা ভুলে যাচ্ছে। কিন্তু এর মধ্যে নিয়ে না, এই যে আমি ঘটনাটা যত সহজ করে আপনাদেরকে সুন্দর করে বললাম, ঘটনাটা কিন্তু আলটিমেটলি সহজ নয়। কেন সহজ নয়? এখানে মহিতোষ গাঙ্গুলির মা মনে করছে যে একরকম, মহিতোষ গাঙ্গুলির বাবা মনে করছে আরেক রকম, অনিতা কাকিমা মনে করছে আরেক রকম, অনিতা কাকিমার হাজব্যান্ড মনে করছে আরেক রকম। এরা সবাই মনে করছে অনিতা তো সন্তান হবে না, যে কারণের জন্য অ্যাটলিস্ট একটা বাচ্চাকে নিয়ে বড় হোক, খুব ভালো কথা। কিন্তু অনিতা কাকিমার ভেতরের মধ্যে একটা মাতৃত্ব জাগছে, যেহেতু কার সন্তান নেই। যদি তার কোনো সন্তান থাকতো তাহলে ব্যাপারটা হতো না, কিন্তু যেহেতু তার সন্তান নেই, তার মধ্যে মাতৃত্ব আস্তে আস্তে মানে কি বলবো, মাতৃত্ব জাগছে, এ আমার সন্তান, এ আমার সন্তান, এ আমার সন্তান। কোনো একটা সময় সে মহিতোষ গাঙ্গুলির মা মানে বন্ধুর কাছে বিদ্রোহ করে বসে যে তুই তোর ছেলেকে আমাকে দিয়ে দে, আর ডাইরেক্ট একদম তুই তোর ছেলেকে আমাকে দিয়ে দে। কখন এটা বলে? যখন মহিতোষ বাবু জন্ম নেয়। তোর তো একটা ছেলেও হলো, তোর তো একটা মেয়েও আছে, আমার তো কিছু নেই, আমাকে দিয়ে দে, কারণ ওর ওপর তো সবার আগে অধিকার আমার, কারণ আমি তো ছোটোবেলা থেকে ওকে বড় করেছি, তুই তো বায়োলজিক্যাল মাদার। আমরা যদিও তখনকার দিনে বায়োলজিক্যাল মাদার ব্যাপারটা বলতো না কেউ,
যাই হোক, আমি বলছি এখন বায়োলজিক্যাল মাদার। তা এই ব্যাপারটা যখন ঘটে তখন সবাই ব্যাপারটাতে হকচকিয়ে যায়, এবং অনিতা কাকিমার হাজব্যান্ড তিনিও একটু অবাকই হয়ে যান যে তার বউ হঠাৎ করে একজন মানুষের কাছ থেকে এইরকম একটা জিনিস আশা করে বসবে। প্যাথেটিক, মানে প্যাথেটিক না, মানে একটা কী বলবো, অভাবনীয় ব্যাপার। কিন্তু আশেপাশের সবারই মনে হতেই পারে এটা খুব প্যাথেটিক, বলতেই পারে তা কী আছে, ওর একটা সন্তান, একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। বাট আবার কারো মনে হতে পারে তা বলে কি 5টা সন্তান থাকলে কি একটা সন্তানকে জলে ভাসিয়ে দেবো, সে কি রাস্তায় ছেড়ে দেবো? তা নয় না। ব্যাপারটা এই জায়গায় ভজঘট খিচুড়িতে এসে দাঁড়ায়। তখন এইবার মহিতোষ গাঙ্গুলির মা ছেলেকে নিজের কাছে টানতে শুরু করে। এবার ছেলেও তো এতদিন ধরে মায়ের কাছে অত ভাবে করে থাকেনি, তারও মনের মধ্যে একটা অন্যরকম জিনিসগুলো জাগছে, মার ব্যাপারটা অন্যরকম জাগছে। আবার অনিতা কাকিমাও সেই ছেলেকে নিজের মতন করে টানছে। ব্যাপারটা ক্ল্যাশ শুরু হয় দুই বন্ধুর মধ্যে, ছোটোবেলার দুই বন্ধুর মধ্যে। এবং দুই বন্ধুর মধ্যে যখন এই ব্যাপারটা স্টার্ট হয় তখন কি হলো, তখন সম্পর্কটা তিক্ততায় চলে যায়। এরা ওর বাড়িতে যায়, ওর বাড়িতে গিয়ে প্রথমে ছোটোবেলা যেহেতু বন্ধু তাকে বোঝানোর চেষ্টা করে যে দেখ তুই বোঝার চেষ্টা কর, কিন্তু তা সত্ত্বেও সে বোঝে না। তার হাজব্যান্ডকে বলে, হাজব্যান্ডও তার ওয়াইফকে বোঝানোর চেষ্টা করে, দেখো উনি তো ওনার সন্তান, তুমি তোমার বাচ্চাটাকে যেরকম করে ভালোবাসছো তুমি ঠিক সেরকম করে ভালোবাসো। তার মধ্যেও সে বোঝানোর চেষ্টা করে, না এটা আমার সন্তান, আমি ওকে ছোটোবেলা থেকে বড় করেছি, ও জন্ম দিতেই পারে বাট আমি বড় করেছি। শুরু হয় ঝগড়া, রিলেশন খারাপ, মুখ দেখা দেখি টোটালি বন্ধ। এবার একটা জিনিস চিন্তা করুন, অনিতা কাকিমার পক্ষে বাচ্চাটাকে সত্যি কি ছেড়ে থাকাটা সম্ভব? আমার মনে হয় নয়, একদমই সম্ভব নয়। কারণ ঘটনাটা যে জায়গায় গড়িয়েছে সেই জায়গাটা মানে এখানে কিন্তু দ্বিধা বিভক্ত মতামত থাকতেই পারে। আপনাদের একরকম কারু মতামত হতে পারে, আবার কারুর আলাদা মতামত হতেই পারে। কিন্তু ঘটনাটা একটা মানে কি বলবো, রিলেশনশিপ খারাপ জায়গায় চলে গেছে ছোটোবেলার দুই বন্ধুর মধ্যে। মুখ দেখাতে কি বন্ধ, একে বাড়িতে আসা বারণ করে দেওয়া হয়েছে, আর এর বাচ্চাকে ওই বাড়িতে পাঠানো বারণ হয়ে গেছে। গুড ইভিনিং মোম ঘোষাল। ব্যাপারটা এই জায়গায় যখন চলে যায়, মাতৃত্বর ওই মা যশোদা আর ওই কি যেন আরেকজন ভুলে যাই আজকাল মাঝে মধ্যে, একজন জন্ম দিয়েছে, একজন বড় করেছে, রিলেশনশিপ নষ্ট, কাটাকাটি শুরু হয়। দাদার ওপর একটা আলাদা টানাপোড়েন মহিতোষ গাঙ্গুলি দাদার মধ্যে একটা অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। কিরম অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়, ওইটুকু অবস্থাতেই তখন মহিতোষ গাঙ্গুলি জন্মেছে, মানে তখন ওই 10 বছর বয়স টয়স হবে। হঠাৎ করে রেগে যাওয়া, চিৎকার করা, কোনো কিছুকে মেনে নেওয়া। এক্স্যাক্টলি দেবো কি, হ্যাঁ মাঝে মাঝে ভুলে যায়, আপনারা ঠিক ধরিয়ে দেন, এটা খুব ভালো লাগে বেশ। মানে আমার মানে ওই আইকিউ লেভেলটা চলে যাচ্ছে ফট করে, গল্প বলতে বলতে নিতে পারি না, একটা মনে থাকে একটা বেরিয়ে যায়। তো যাই হোক, তারপর ওই যখন এই ব্যাপারটা হচ্ছে তখন ওর দাদার মধ্যে অস্বাভাবিকত্ব, হঠাৎ করে রেগে যাওয়া, কাউকে কোনো জিনিস ছোড়া, বাচ্চা কোনো বাড়িতে এনে তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া, ঠিক আছে, কোনো কিছুতে মানে বাজেভাবে জেদ, এই ব্যাপারটা হতে শুরু করে। ইভেন ওর যে ছোট বোন, মানে মহিতোষ গাঙ্গুলি যে দিদি, যে 3 বছরের ছোট, মানে দাদার থেকে 3 বছরের ছোট, তাকেও অনেক অত্যাচার সহ্য করতে হয়েছিল দাদার কাছে ঠিক সেই টাইমটায়। ইভেন মহিতোষ গাঙ্গুলি যখন বিছানায় শোয়া, মানে সবে ছোট, জন্মেছে কয়েক মাস হয়েছে, তাকে নাকি পা টিপে দেখে চারিদিকে কেউ আছে কিনা ওকে গলা টিপতেও গেছিল। মানে এরকম একটা পরিস্থিতিতে, মানে কি বলবো, এরকম একটা পরিস্থিতিতে ঘটনা চলছে। ঠিক চলতে পরিস্থিতিটা একটু টান নেয় অন্যদিকে। কিরকম অন্যদিকে টান নেয়, এবার টান নেয় ঘটনাটা কিন্তু এবার মানে এইসব করার পর ডাক্তার দেখানো হয়। ডাক্তার দেখানোর পর ডাক্তার বলে যে না, উনি তো ঠিকই আছেন, ওনার তো কোনো মানে কী বলবো, কোনো ডিফিকাল্টিস নেই, কোনো প্রবলেম নেই,
মানে আর যদিও এটা অনেক বছর আগেকার ঘটনা, তখনকার দিনে এত সাইকিয়াট্রিস্ট, এত মানে বাচ্চাদের এত প্রেডিটেশনস এরকম এত ছিল না, এবং প্রত্যেকের পক্ষে তখন মানে মানে হয়তো থাকতেও পারে, কিন্তু মানে এত মানুষ অহরহ ডাক্তার দেখাতো না। এইসব করার পর যখন বাড়তে যখন হতে হতে এগুলো একটু কমলো, কিন্তু একটা জিনিস বাড়তে শুরু করলো, এগুলো হচ্ছে ওটা একটা ক্যারেক্টারিস্টিকের মধ্যে পড়তে শুরু করলো। লোক ভাবলো পাগল হয়ে গেছে, লোক মনে করতে শুরু করলো। কিন্তু এর পরের যে ঘটনাগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এরপরে কি ঘটতে শুরু করলো, ঠিক বাড়ি থেকে ও যখন বেরোতো, ও নিজেকে একা ফিল করতো। সে কি ফিল করতো, বাড়ি থেকে ওকে কেউ একা ছাড়তো না, কারণ ওইটুকু বাচ্চা দাদু স্কুলে গিয়ে দিয়ে আসতো, দাদু ওখান থেকে নিয়ে আসতো। একটা সে কি ফিল করতো কীরমভাবে, তার বারবারই মনে হতো যে কি বলবো, কেউ তাকে দেখছে, কেউ তাকে নজর করছে, বাট কে নজর করছে, কেউ নজর করছে না, তাকে দেখছে। দ্বিতীয় কথা, স্কুলে যখন বসে ক্লাস করতো, স্কুলের টিচারদের কাছে অনেকবারই হয়েছে, মানে কমপ্লেন হয়েছে যে ও তো পড়া শোনে না, কোনো একটা জানলার দিকে তাকিয়ে রয়েছে। আর ওকে যখন জিজ্ঞেস করা হতো জানলার দিকে কেন তাকিয়ে আছিস, ও বলতো জানলার পাশে যে গাছটা আছে সেই গাছটায় কেউ একটা বসে আছে কালো আলখাল্লা পরে, আর ওকে ডাকছে কালো আলখাল্লা পরে বসে। বা স্কুলের করিডোর দিয়ে কেউ একটা যখন ক্লাস হচ্ছে, তখন যখন পুরো করিডোরটা ফাঁকা, ক্লাসের বাইরের দিকে ওর হঠাৎ নজর গেছে, দেখছে একজন কেউ ওই কালো আলখাল্লা পরে ওই জায়গায় দাঁড়িয়ে আছে, ওকে এরম করে কাছে ডাকছে। ও একদিন ক্লাস চলাকালীন ভয়ঙ্কর জোরে চিৎকার করে ফেলে, এবং চিৎকার করার পর ও মানে কি বলবো, মানে মানে সব টিচার বলে কী হয়েছে করে, মানে এবং বাড়িতে কমপ্লেন করে যে আপনার ছেলে এরকম বিহেভিয়ার করছে স্কুলে। তা বাবা মা প্রত্যেকে প্রচণ্ডভাবে চিন্তিত, এটা কি হচ্ছে, এটা কি ঘটছে। তা এরপর আর একটা ঘটনা বলি, ছাদের ঘটনা। ওকে একবার ওর মা ছাদে কাপড় শুকোতে গেছিলো, তা ছেলেকে নিয়ে ছাদে উঠেছে, কোনো একটা ছুটির দিন ছিল, কাপড় ছাদে উঠেছে। ওঠার পর মা একদিকে কাপড় মেলাচ্ছে ছাদে যেরকম হয়, আর ছেলে একদিকে এদিক ওদিক দেখছে। হঠাৎ ছেলের নাম ধরে ডাকছে, লক্ষ্য করছে ছেলে কোথাও নেই। লক্ষ্য করে ছেলে কার্নিশে আস্তে আস্তে বেয়ে উঠে কার্নিশের একটু জাস্ট সামনে যদি যায় তাহলে ওপর থেকে নিচে পড়ে যাবে। ঠিক সেই অবস্থায় পেছন থেকে কাকা কোনো কারণে ওপরে উঠে কাকা দেখতে পেয়েছে ভাইপো কার্নিশের বাইরে পা দিতে যাচ্ছে, কাকা পেছন থেকে জড়িয়ে ধরে। ওর মা চোখ বন্ধ করে যেন অজ্ঞানের মতন হয়ে যায়। ওকে যখন পরে জিজ্ঞাসা করা হয়েছিল তখন বলেছিল কেউ একটা কালো আলখাল্লা পরে কেউ একটা ওকে নাকি মানে কার্নিশের বাইরে নিয়ে যাওয়ার জন্য ইন্সপায়ার করছিল, ওকে হাত ধরে বলছিল যে তুমি আমার কাছে এসে তোমায় আমি কোলে তুলে নেব। এরম অবস্থায় ব্যাপারটা পৌঁছে যায়। যখন ব্যাপারটা পৌঁছে যায় তখন মানে বাড়ির সবাই খুব ভয় পেয়ে যায়, ছাদের দরজা বন্ধ করে দেয়। ছেলেকে নিয়ে আর যেন ছাদে না যাওয়া হয়, মানে বারবার। ইভেন আরও বলি, মাঝরাতে যখন সবাই বাড়ি নিশুতি সব ঘুমোচ্ছে, তখন নাকি ওর দাদার ঘুম নাকি হঠাৎ করে ভেঙে যেত, এবং ঘুম ভেঙে যাওয়ার পর দাদা নাকি তারস্বরে চিৎকার করে উঠত, এবং চিৎকার করে উঠে মানে সবাইকে বলতো মানে বাড়ির বাইরে কেউ একটা ঘুরে বেড়াচ্ছে, তার পায়ের আওয়াজও শুনতে পাচ্ছে, এবং সে সেই কালো আলখাল্লা পরা। কে সেটা? এবার এটার একটা সত্যতা বা মিথ্যতা আছে, তো এই কথাটা বলার সঙ্গে সঙ্গে বাবা সঙ্গে জানলার বাইরে মানে জানলার দিকে যেত, জানলা খুলে মানে জানলার পাশ দিয়ে ভাগ করে দেখতো, সত্যিই দেখতো কেউ একটা বাগানের মধ্যে হেঁটে বেড়াচ্ছে, তার মুখ কিন্তু দেখতে পেত না। কেউ একটা বাগানের মধ্যে ওইরকম কালো রঙের কোনো একটা ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে, যাকে অন্ধকারে দেখা যাচ্ছে কেউ একটা যাচ্ছে, নড়ছে চড়ছে, কিন্তু তার মুখও বোঝা যাচ্ছে না, তার বডিও বোঝা যাচ্ছে না। এবং এটা রেগুলার বেসিসে ওদের বাড়িতে ঘটে যাচ্ছিল। তা খুব চিন্তার ব্যাপার, সকলের বুঝতেই পারছেন, সকলের চিন্তার ব্যাপার, সকলের টেনশনের ব্যাপার। তখন কি হতে পারে, তখন আশেপাশে এই কথাগুলো রটতে শুরু করে, চারিদিকে ছড়াতে শুরু করে। যখন ছড়াতে শুরু করে তখন
জিজ্ঞেস করে, এদিক ওদিক জিজ্ঞেস করে, তখন বাড়ির বিভিন্ন আশেপাশের লোকেরা ওনাদেরকে, এক্সকিউজ মি, জল খেয়ে নিই, হ্যাঁ, আশেপাশের লোকেরা যখন জানতে পারে তখন প্রত্যেকেই বলে এটা মোস্ট প্রবাবলি অনিতার কাজ, তোমরা অনিতার সাথে কথা বলো, ঠিকঠাক মতন কথা বলো। তখন ওরা বলে হতে পারে, অনিতার কাজ হতেই পারে, ভুল নয়। ওরা কী করে, অনিতার বাড়িতে যায়, আবারও যায়। অনিতার বাড়িতে যখন যায় তখন অনিতা ওদের সাথে প্রচণ্ড দুর্ব্যবহার করে। অনিতার হাজব্যান্ড অনেক করে বোঝানোর চেষ্টা করে অনিতাকে, কিন্তু কোনো কথাতেই কানে নেয় না, এবং অনিতাকে দেখে ওরা খুব ভয় পেয়ে যায়। তার কারণ আগের অনিতাকে ওরা যা দেখেছিল, মাঝে তো অনেক দিন ওরা দেখেনি। অনিতা মানে বেড়া কী বলবো, মানে অনিতার চেহারা, মুখের গড়ন, শারীরিকে সমস্ত কিছু যেন একদম চেঞ্জ হয়ে গেছে। অনিতা একটু ঠাকুর দেবতা নিয়ে এখন থাকতে পছন্দ করে, সারাক্ষণ ঠাকুরের কাছে পায়ের সামনে পড়ে থাকে, আমার ছেলেকে আমাকে ফিরিয়ে দাও, কপালে সিঁদুরের মোটা করে গোল টিপ এবং এইসব করে টরে। তখন মানে সেটা ইনফরমেশন ওরা পায় বাইরে পরে অনিতার হাজব্যান্ডের কাছ থেকে। কিন্তু অনিতার কেন মানে এই ব্যাপারটা যখন অনিতাকে ওরা যায়, অনিতাকে বলে, অনিতা তখন ওদের সামনে একটা বিকটভাবে হেসে উঠে বলে যে আমার ছেলেকে যদি আমি না পাই তাহলে তোকেও পেতে দেবো না, তোকে বলেছিলাম আমাকে দিয়ে দে, ভালোভাবে দিয়ে দে, তোর ছেলেও থাকতো, তুই ছেলেকে চোখের ওপর দেখতে পেতি, আর ছেলেকে আমি বড় করতাম, কিন্তু তুই সেটা শুনলি না। তুই আমার সাথে টক্কর দিতে চাইলি, যাকে আমি ছোটোবেলা থেকে বড় করলাম তাকে তুই টক্কর দিতে চাইলি, সুতরাং তুই ছেলেকে কোনো দিন তুইও পাবি না। এটা শোনার পর ওরা খুব ভয় পেয়ে যায়। ওরা ভয় পেয়ে যাওয়ার পর মানে ওরা মানে তখন মানে মানুষের মাথার মধ্যে তো সবসময় এইসব ব্যাপারগুলো আসে না, ঢোকে না, তাই না, যে কি হতে চলেছে বা কি হচ্ছে এরকম ব্যাপারটা আসে না। যখন এবার হয় তখন ওরা একটু আলোচনা করে, বাড়িতে ফিরে এসে এদিক ওদিক আশেপাশে লোক যারা শুভানুদ্দায়ী আছে তাদের সাথে আলোচনা করে। যখন তাদের সাথে আলোচনা করার পর তারা তখন বলে নিশ্চয়ই অনিতা তোমার ছেলের জন্য কিছু করেছে, নিশ্চয়ই কোনো ক্ষতি করার জন্য কিছু একটা করেছে, যাতে তোমার ছেলের যেন কোনো ক্ষতি হয়। আমার মনে হয় তোমরা কোনো ভালো ওই পীর বাবা বা তান্ত্রিক এরকম কাছে যাও। তখন এদিক ওদিক থেকে খবরও দেয়, এখানে যেতে পারে, ওখানে যেতে পারে, সবাই যেরকম বলে খবর টবর দেয়। এটা খবর টবর দেওয়ার পর যখন জানতে পারে তা ওরা একজনের কাছে যায়। যখন ছেলেকে নিয়ে যায়, ছেলেকে দেখে সে প্রথমেই বলে, ভালো করে শুনে পুরো ঘটনাটা বলে যে আপনার ছেলেকে এমন একটা বান মেরেছে যাতে ছেলে আপনার সাথে যেন না থাকে, ছেলে ওর কাছে যেন চলে যায়, এবং যতক্ষণ না আপনার ছেলে যাবে ততক্ষণ ছেলের বিভিন্ন রকম অস্বস্তি জীবনে শুরু হবে, এবং ছেলে আপনার ভালোভাবে থাকবে না। তখন ওরা বলে মানে কি, মানে ওই কী বলে না, ওটা কি যেন বলে, ওই মানে ওই নিজের প্রতি একটা করা, ওই বান, ওই টাইপের বান মেরেছে যে ও আপনার সাথে কিছুতেই থাকবে না, ওকে যেন ও যেন অনিতা তার বাড়িতে তার কাছে নিয়ে চলে যেতে পারে, এরকম একটা করেছে। তাই এটাকে আপনাকে, তখন ওরা বলে যে তাহলে আমি কি আমার ছেলেকে কখনো পাবো না? বলো নিশ্চয়ই পাবেন, কেন পাবেন না? সত্যের সবসময় জয় হবেই, মিথ্যের কোনো দিন জয় হয় না। তবে এটা সাময়িক আপনার ছেলের প্রতি, তবে আপনি ঠিক টাইমেই এসছেন, এরপরে আসলে আপনার ছেলের আরও অনেক বড় ধরনের ক্ষতি হতে পারত, মানে ক্ষতি হতে বলতে আপনার ছেলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারত। তার থেকেও বড় কথা, আপনার ছেলে আপনার কোনো দিন নাও হতে পারত। তখন বলে যে তাহলে ঠাকুরমশাই আমাদেরকে আপনি কিভাবে সাহায্য করবেন বলে। তখনও বলে আমি ঠিক করে দেবো, আপনাদের কোনো চিন্তার কারণ নেই, আমি আপনার ছেলেকে সবার আগে আমি একটা মানে না বিচ্ছেদ বান নয় কি একটা যেন বলে, যাই হোক বিচ্ছেদ বান আমায় বলেনি, যদিও কি একটা বলে ভুলে গেছি, যাই হোক বলছে যেরকম এমন একটা মানে আমি একটা তাবিজ বা কবচ এরকম টাইপের দেবো, যদিও আমি এইসবে কোনো দিন বলি না, তাবিজ বা কবচ দেব, যেটা প্রথম হচ্ছে ওর মধ্যে যেটা মেরেছে, যে বানটা মেরেছে সেইটাকে কন্ট্রোল করার জন্য দেব, মানে সেটা যেন প্রোটেক্ট করে, আটকায় আপনার ছেলের কাছে, তা ওকে দেওয়া হয়। দেওয়ার পর আস্তে আস্তে কিছু চেঞ্জ আসে ছেলের, যেমন ওই ধাক্কা মারা লোককে খুব বাজেভাবে রিয়্যাক্ট করা, এইসবগুলো বন্ধ হয়। তারপরে পড়াশুনো একটু মনোযোগ হয়, এই ব্যাপারগুলো আস্তে আস্তে ঘটে। তবে ওই দেখছে ওই কালো আলখাল্লা পরা একজন মহিলাকে দেখছে, এটা কিন্তু বন্ধ হয় না, এটা অনেক দিন ধরে চলে।
এবং অনেক দিন ধরে চলার পর তারপর আস্তে আস্তে ব্যাপারটা বন্ধ হয়। আরও উনি কিছু কাজকর্ম করেন, আমি সেই কুসংস্কারযুক্ত কাজ আমি বলছি না, মুখে সব জায়গায় বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় তো আমি আলোচনা করবই না, ঠিক আছে? এটা তাদের মানে ঘটনার স্বার্থে আমাকে বলতে হচ্ছে, সুতরাং আমি এগুলো বলি না, বলা উচিত নয়। যেগুলো বিভিন্ন কাজকর্ম তারা করেন ওই ওই যিনি যাকে ওরা দেখিয়েছিলেন, এবং কাজগুলো করার পর তখন বলে যে এরকম ওরা এবার এবার মানে বলে যে দেখুন আমি একটা কথা বলি, আপনার ছেলের জীবনে এটা কিন্তু ঘুরে ঘুরে আসবে, কারণ যে বানটা মেরেছে আমরা এই বানটাকে ওনাকে ফিরিয়ে দিতে পারবো না, অন্য বান ফিরিয়ে দেওয়া যায়, এই বানটা ফিরিয়ে দিতে পারবো না, হ্যাঁ, কিন্তু এই বানের জন্য যিনি বান মেরেছেন তার কিন্তু ক্ষতি হবে, এটা ক্ষতি তো হবেই অবশ্য, কিন্তু আপনার ছেলের জীবনে আমি যে তাবিজ বা কবজটা দিয়েছি এটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় বা খুলে যায় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে পড়াবেন, নইলে কিন্তু ছেলের জীবনে আবার এটা ফিরে আসবে। এরপরে বিভিন্ন কার্যকলাপ করার পর ছেলেটি দেখা সাক্ষা এইসব জিনিসগুলো দেখা বন্ধ হয়ে যায়, ছেলেটি আস্তে আস্তে বড় হয়। কিন্তু এখানেই শেষ নয়, ছেলেটি এবার যখন মহিতোষ গাঙ্গুলি আস্তে আস্তে বড় হয়, যখন ক্লাস 9-10-এ পড়ে, তখন তোর দাদা 7 বছরের বড়, মানে অনেক বড়, ঠিক আছে? তখন কোনো একটা ভাবে কোনো কারণে মহিতোষ গাঙ্গুলির দাদার হাত থেকে ওই কবজটা ছিঁড়ে যায়, এবং যখন কবজটা ছিঁড়ে পড়ে যায় সেই কবজটাকে খুঁজে পাওয়া যায় না, কোথায় খুঁজে পড়েছে। আর ব্যাপারটা জিনিসটা হাতে থাকতে হলে ব্যাপারটা হয় না, খুঁজে পাওয়া যায়নি। তখন থেকেই আবার এই ব্যাপারটা তখন শুরু হয়েছে। কিন্তু এদিকে যিনি এইটা করেছিলেন তিনি কিন্তু অলমোস্ট পাগল হয়ে গেছিলেন, ব্যানটা যখন রিটার্ন করেছিল অলমোস্ট পাগল হয়ে গেছিলেন। মানে তার মানে বাড়ির মধ্যে একা অন্ধকার ঘরে নিজেকে লুকিয়ে রাখতো, হাজব্যান্ডের সাথে কথা বলতো না, কোনো খাওয়া দাওয়া করতো না, এইসব ব্যাপারগুলো করতো। কিন্তু ওর দাদার জীবনে আবার ওই জিনিসটা ফিরে এসেছিল, মানে ওর দাদা দেখতে পায় যে ওই কি বলবো ওই কালো কালখাল্লা পরা সে তাকে আবার নতুন করে দেখতে পায়, এবং যখন দেখতে পায় তখনই যাকে যখন এদিক ওদিক ঘোরাফেরা করছে, যেখানে আবার যাচ্ছে, যখন ও কলেজে যাচ্ছে বা যে কোনো কিছু যেখানে জায়গায় যাচ্ছে, সেই সময় নাকি আবার ওই আলখাল্লা পড়া তাকে দেখতে পায়, এবং আবারও বিহেভিয়ারটা রুক্ষ হয়ে যায়, মানে আবার ওই ব্যাপারটা ফেরত আসে। কিন্তু সেদিন যখন এই ব্যাপারটা ঘটে তখন দেখতে পায়, ওরা যখন দেখতে পায় তখন ব্যাপারটা এইবার জানতে পারে মহিতোষ গাঙ্গুলি পুরো ঘটনাটা, কারণ তখনও মহিতোষ গাঙ্গুলি অনেকটা বড়। মহিতোষ গাঙ্গুলি তখন যে দাদার ছোটোবেলায় এরকম ঘটনা ঘটেছিল, এবং দাদা আবারও দেখতে পায় বাড়ির ওই আশেপাশে কেউ একটা কালো হয়ে পড়ে ঘুরছেন। কিন্তু এই যে ব্যাপারটা হয় তখন আবার ওই গুরুজির কাছে ওরা অনেক খুঁজে পেতে যায়, যারা ওর বাবা মা আবারও খুঁজে পেতে যায়, এবং খুঁজে পেতে গিয়ে গুরুজিকে পায়। তখন গুরুজি বলেছিল যে আমি তোমাদেরকে বলেছিলাম এইটাকে খুব সাবধানে রাখতে, এইটা যদি কোনো কারণে হারিয়ে যায় বা পড়ে যায় ও কিন্তু আবার এর শিকার হবে, এবং এইটা এমন করে মেরে রেখে দিয়েছে ওকে সারা জীবন কিন্তু ভুগতে হবে। তারপরেও আবার ওরা খরচাপাতি করে অনেক কিছু করে টোরে ওই আবার ওই কবজটা তাবিজটা ভদ্রলোক তৈরি করে দেয়। তৈরি করে দেওয়ার পর ওর দাদা ব্যাপারটা থেকে নিস্তার পায়। এখন ওর দাদা সম্পূর্ণ সুস্থ, কিন্তু ছোটোবেলার এই ট্রমাটা আজও ওর দাদা কাটিয়ে উঠতে পারেনি। ন্যাচারালি স্বাভাবিক, কোনো মানুষের ছোটোবেলার জীবনে যে এরম যদি কোনো একটা ঘটনা ঘটে সেটা তার মনে থাকাটাই স্বাভাবিক, তাই না কি? মনে থাকাটাই স্বাভাবিক। এটাই ওর জীবনে ঘটেছিল। কেমন লাগলো মহিতোষ গাঙ্গুলির এই ঘটনাটা? আশা করি ভালো লেগেছে। নিশ্চয়ই ওনার জন্য যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে? এবার আসছি অভিরূপ সামন্তর একটি ঘটনা আপনাদের সাথে। এটা তো মানে এবার যে ঘটনাটা বলবো, মানে আগের যে ঘটনাটা বলেছিলাম আমার খুব পছন্দ লেগেছিল, ঘটনাটা ভালো লেগেছিল। কিছু কিছু ঘটনা যখন মানুষের জীবনে ঘটে না, সেগুলো বলতেও মানে দেখুন একটা কথা, আপনি কখনো যখন যে কোনো ঘটনা বলি না সেইগুলো সবকটাই নেগেটিভ। আমি কখনোই নেগেটিভকে প্রশ্রয় দিই না, নেগেটিভ সবসময়, কারণ আমি পজিটিভ মানুষ। কিন্তু সৌভাগ্য দুর্ভাগ্য যে কোনো ভাগ্য তো অস্ত আমি হয়তো নেগেটিভ ঘটনাগুলো বলি, আমি কখনোই বলবো না এটা ভালো লেগেছে, বাট আমি সব বলছি কেন, মানে ঘটনাটা একটা শিক্ষণীয় আছে, সেটা হচ্ছে নিজের জিনিস নিজেই আগলে রাখুন, যত যাই হোক নিজেই আগলে রাখুন, কারুর কাছে ছেড়ে দেবেন না, ঠিক আছে? কারণ কার মতিগতি কখন কি হয় কেউ আমরা বলতে পারি না, এবং তখন কিন্তু সব কিছুই পাবেন হয়তো,
কিন্তু ছেলেটার জীবনের ওপর দিয়ে অনেক কিছু গেল, ঝড়ঝাপটা গেল, আমি সেটাই বলতে চাইছি। যদিও ছেলে না, এখন লোক, বয়স্ক লোক একজন, অনেক বড়, তার জীবনের ওপর দিয়ে গেল এই মায়ের একটা ছোট্ট ভুলের জন্য। এগুলোকে একটু মনে রাখবেন। এই মানে ঘটনাগুলো বলার অর্থ হচ্ছে কি জানেন তো, মানে এই জিনিসগুলোকে মানুষের মনে রাখা, যেটা করা উচিত নয়। আসছি অভিরূপ সামন্তের ঘটনা। আমার বাড়িতে যিনি ড্রাইভার কাকু ছিলেন, অভিরূপ সামন্তেরও ঘটনা এর আগে আমি অনেক বলেছি, আজকেও বলি। ঘটনাটা খুব সুন্দর, ঘটনাটা শুনুন। রাত বাড়বে, ভয় বাড়বে, আজকের রাতেও ভয় বাড়বে নিশ্চয়ই। ওনার বাড়িতে একজন ড্রাইভার কাকু ছিলেন, কারণ ওনার জেঠু খুব বড় অফিসার ছিলেন, তার গাড়ি টাড়ি ছিল এবং ওদের যৌথ পরিবার ছিল। এবং এবার জেঠুর ব্যাপারটা ছিল, জেঠু যখন সকালবেলা উঠে অফিসে চলে যেত এবং ওই ড্রাইভার কাকুর সঙ্গে থাকতেন। আর সরি আমি অন্যদিকে মানে ব্যাপারটা নিয়ে অন্যদিকে চলে গেছি। মানে অফিসার ছিলেন না, উনি ডাক্তার ছিলেন, গভর্নমেন্ট হসপিটালে ডাক্তার ছিলেন। হুড়মুড় করে বলে দিচ্ছি, তলার দিকে লেখা রয়েছে ডাক্তার ছিলেন। ওকে, সরি, হ্যাঁ ডাক্তার ছিলেন। আর সকালবেলা উনি চলে যেতেন হসপিটালে সারাদিন কাটাতেন, আর সন্ধেবেলা হলে বাড়ি ফিরে আসতেন। ওনার টাইম চলে গেলে চলে আসতেন বাড়িতে। তখন থেকে ওই ড্রাইভার কাকু একদম একা, মানে ড্রাইভার কাকুকে এই বাড়ির কুচো কাচা ছোটরা, বাড়ির সবাই মিলে, মানে ছোট বাচ্চারা বিশেষ করে, তারা ড্রাইভার কাকুকে নিয়ে উঠোনে বসে গল্প করতো। এবং ড্রাইভার কাকু যেই আওয়াজ পেত গাড়ি নিয়ে ঢুকছে, মানে তখনই তাড়াতাড়ি সবাই কত তাড়াতাড়ি পড়াশুনো কমপ্লিট করে ড্রাইভার কাকুর কাছে যাব। মানে একটা গল্প বলার লোক থাকা দরকার। এই আগেকার দিনে যেটা ছোটদের গল্প বলার, সেই ছোটদের গল্প বলার লোক ছিল ড্রাইভার কাকু। এবং ড্রাইভার কাকু উঠোনে বসে হাত মুখ ধুয়ে, কুয়ো থেকে জল তুলে হাত মুখ ধুয়ে টুয়ে চান টান করে টোরে সারাদিন পর রুটি করতে বসতো, রুটি আর তরকারি বানাতো উনুনে। আর সব চারিদিকে যারা গোল করে বসতো, বাড়ির ছোট কুচো কাচারা, তাদেরকে নিয়ে গল্প বলতো। অন্যান্য গল্পই থাকতো বেশি, কোনো দিন ভূতের গল্পও থাকতো। এবং ভূতের গল্প যেদিন হতো, সেই দিন পর থেকে 2 দিন 3 দিন কেউ ওপর থেকে নিচে নামতো না। রাত্রিবেলা রাতের অন্ধকারে নিচে নেমে গল্প শুনতো না, এরকম একটা ব্যাপার হতো। ড্রাইভার কাকু ডেকে ডেকে সবাইকে সারা হয়ে যেত, ওরে আয়রে আজ গল্প শুনবি না তোরা। ওই যেহেতু ভূতের গল্প যতক্ষণ না ভুলে যাচ্ছে, ততদিন অবধি 2-3 দিন ধরে কেউ আর নিচে নামতো না। এইরকম একটা ঘটনা ড্রাইভার কাকুর কাছ থেকে উনি শুনেছিলেন। ড্রাইভার কাকু ছিলেন আগে ট্রান্সপোর্টের বড় বড় লরি চালাতো, ঠিক আছে, মানে এখানে কাজ করার আগে। কিন্তু একটা ঘটনার পর উনি ওই লরি চালানোটা বন্ধ করে দিলেন। কেন বন্ধ করে দিলেন সেটাই আজকের বক্তব্য, সেটাই আজকের ঘটনা। উনি বিভিন্ন জায়গায় সঙ্গে খালাসি থাকতো, উনি আর খালাসি নিজে গাড়ি চালাতো। এবং সবাই জানেন এটা, যে লরিগুলো রাত্রিরেই বেশি চলে। দিনের বেলা গাড়ি, মানে ইন্টারস্টেটে যদি গাড়ি চলে, দিনের বেলা গাড়িগুলোকে সাইড করে রেখে দেয়, খাওয়া দাওয়া করে রাত্রিবেলা শুরু করে গাড়ি চালানো। কারণ রাত্রিবেলা রাস্তা ফাঁকা থাকে, তখন লরি চালানোটা অনেক বেশি সুবিধে। এবং আমরা যারা গাড়ি চালাই, তারা এগুলো ভুক্তভোগী, যে রাস্তা দিয়ে রাত্রিবেলা কি বিরক্ত হয়। মানে লরিগুলো যখন চলে তখন ওভারটেক করে যাওয়াটাও আমাদের পক্ষে খুব টাফ হয়ে যায় ওদেরকে, কারণ অত বড় জিনিস না, রাস্তা দিয়ে যাচ্ছেন। তা এরকমই একদিন রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন ওই ড্রাইভার কাকু, একটা বড় লরি পাঞ্জাব ট্রাক নিয়ে যাচ্ছিলেন, 16 চাকার গাড়ি নিয়ে যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন একজন মানে খালাসি, ঠিক আছে। যখন যাচ্ছেন, যেতে যেতে সেই দিনের রাতটা ড্রাইভার কাকুর কাছে, জানেন তো এটা যারা রাত্রিবেলা গাড়ি চালায় না, তারা বুঝতে পারে মানে আজকে কোনো একটা কিছু ঘটবে, এরা বুঝতে পারে। সেই দিন কেন জানি না ওই ড্রাইভার কাকুর মনটা খুব কুডাক ডাকছিল। কেন? যখনই ওরা গাড়ি চালাতে শুরু করছিল, ঠিক সেই সময় এরা খুব বাজে বিচ্ছিরিভাবে কোনো একটা কিছুর, ওই কুকুর বা বেড়াল কোনো কিছুর একটা বাজে আওয়াজ শুনেছিল। তখন ড্রাইভার কাকু বলেছিল, যে এরকম খালাসিকে বলেছিল, ছেড়ে দে, আজকে গাড়ি নিয়ে বেরোবো না, আজকে গাড়িটা সাইডেই রেখে দিই, সকাল হয়ে গেলে একটু আলো ফুটলে তারপর তখন গাড়ি নিয়ে বেরোবো। তখন খালাসি বলেছিল যে এরকম আমাদের হাতের সময় খুব কম, আমরা অনেক দেরি হয়ে গেছে, আমাদের কিন্তু ডেস্টিনেশনে পৌঁছতে হবে, সুতরাং তুমি যদি আজকে এখন 4-5 ঘন্টা নষ্ট করো, তাহলে কিন্তু আমাদের মানে গাড়ির মধ্যে যা জিনিসপত্র আছে আমাদেরকে তো পৌঁছে দিতে হবে, সেটা বলেছিলেন। তখন ড্রাইভার কাকু বলেছিলেন, সে তো ঠিকই বলেছিস, কিন্তু মন চাইছে না আজকে রাতটা গাড়ি নিয়ে চালাতে। তা তখন বলেছিল, চলো কোনো অসুবিধা নেই, আমরা ঠিক পৌঁছে যাবো, অত চিন্তা করছো কেন, একটু তো দাঁড়িয়ে যাও, তারপর আমরা গাড়ি চালাবো। তা
রাত্রিবেলা গাড়ি চালাতে শুরু করে। চলছে 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 গাড়ি চলছে, কিন্তু যত জোরেই উনি গাড়িতে মানে গাড়ি চালানোর চেষ্টা করছেন, দেখছেন যে অ্যাক্সিলারেটারে যতই পা দিচ্ছেন গাড়িটার কিন্তু স্পিড আর বাড়ছে না। গাড়িটা নর্মালি গাড়িটা যেরকম চলা ঠিক সেরকমভাবেই আস্তে 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 চলছে। আবারও জোরে চালাচ্ছে, জোরে চালানোর চেষ্টা করছেন, কিন্তু যতই স্পিড বাড়ানোর চেষ্টা করছেন কোনোভাবেই যেন গাড়ির স্পিড আর বাড়ছে না। তখন উনি ভাবছেন যে কি হচ্ছে। তখন একে বলছে যে, খালাসিকে বলছে, রে হ্যাঁ রে, আমি কতক্ষণ ধরে চেষ্টা করছি গাড়িটাকে জোরে চালানোর জন্য, কিন্তু কিছুতেই দেখছি গাড়িটা জোরে চালানো যাচ্ছে না, গাড়িটা তো আস্তে চালাচ্ছি, কি ব্যাপার বলতো। তখন ও বলছে যে, কেন ওস্তাদ, গাড়ি তো মানে তুমি তো গাড়িটা নিজেই আস্তে চালাচ্ছ, আমি তো তাই ভাবছি তখন থেকে তুমি বলছে, না রে আমি গাড়িটা খুব জোরে চালানোর চেষ্টা করছি, কিন্তু যত জোরে চালানোরই চেষ্টা করি গাড়িটা কিন্তু খুব আস্তে আস্তে যাচ্ছে। গাড়ি তো গাড়ির মতন করেই চলছে, আর গাড়ির মতন করে যখন চলছে সেরকমভাবে যখন যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছেই, যাচ্ছে তো যাচ্ছেই, যাচ্ছে তো যাচ্ছেই। ঠিক সেই সময় যখন গাড়িটা মানে কি বলবো চলে গেছে, গাড়িটা যখন যাচ্ছে যাচ্ছে হঠাৎ মানে মনে হলো কোনো একটা কিছু সামনে দিয়ে চলে গেল, একটা কোনো ছায়া। উনি কোনো রকমে ব্রেক চেপে গাড়িটাকে থামালেন। যখন গাড়িটাকে থামালেন তখন ওর খালাসি বলছে, কী ওস্তাদ তুমি গাড়িটাকে হঠাৎ করে থামিয়ে দিলে কেন? তখন বলছে যে, ওই গাড়িটা থামালো, দেখলি না তুই সামনে দিয়ে কে একটা চলে গেল? তখন বলছে, কি বলছো যে তুমি তোমার সামনে দিয়ে চলে গেল, আমি তো কাউকে কিছু দেখতে পেলাম না। তখন বললো, হ্যাঁ রে আমি দেখলাম গাড়ির সামনে দিয়ে কি একটা চলে গেল, ওই জন্য তো আমি ব্রেক মারলাম। তখন বলছে, না না তোমার একটা কিছু হয়েছে গো, তুমি একটা কোনো কিছুতে অন্যমনস্ক আছো, তুমি বারবার করে তুমি যতবারই বলছি মানে তুমি কিরম একটা যেন হচ্ছে আজকে, তুমি এরকম অন্যমনস্কভাবে গাড়ি চালিও না তো, ঠিকঠাক করে তুমি গাড়িটা চালাও, আর তুমি এত ভালো গাড়ি চালাও। তখন ও আবার একটু গাড়ি থেকে নামে, গাড়ি থেকে নেমে চোখে মুখে জল দেয়, জল দিয়ে বাথরুম টাথরুম করে একটু মুখ হাত পা ধোয়ার পর আবার গাড়িটাতে উঠে বসে। গাড়িটাতে উঠে বসার পর ও খালাসিকে বলে, আমার না কীরকম মনে হচ্ছে গাড়িটা, মানে কীরকম যেন মনে হচ্ছে গাড়িটা যেন খুব ভারী হয়ে গেছে, গাড়িটা যেন ইঞ্জিন যেন গাড়িটাকে টানতে পারছে না। বলছে, কি বলছো তুমি, দুদিন ধরে এই ইঞ্জিনে এই গাড়িটাকে টেনে নিয়ে আসছো, আর এই মালই রয়েছে, আর তোমার 3 দিন বাদে তোমার মনে হলো গাড়িটা খুব ভারী হয়ে গেছে? বলছে, তুই বিশ্বাস কর আমি গাড়িটাকে খুব জোরে চালানোর চেষ্টা করছি, যে ড্রাইভার সে তো বোঝে আমি খুব জোরে চালানোর চেষ্টা করছি, কিন্তু কেন জানি না মনে হচ্ছে গাড়িটা যেন রাস্তা থেকে সামনের দিকে এগোতে চাইছে না। এত জোরে অ্যাক্সেলার 4th গিয়ারে গাড়ি দিয়ে অ্যাক্সেলারেটর চাপছি, কিন্তু তা সত্ত্বেও গাড়িটা যেন সামনের দিকে এগোতে পারছে না। তখন বলছে, তাহলে ইঞ্জিন হয়তো রেস্ট নিতে পারছে না, কোনো কারণে ইঞ্জিনের গন্ডগোল হচ্ছে, ঠিক আছে আজকে রাত্রিটা চালিয়ে নাও, কালকে সামনের দিকে গিয়ে কোনো একটা গ্যারেজে দেখিয়ে নেওয়া যাবে। তখন বলছে, না রে এটা কোনো ইঞ্জিনের প্রবলেম নয় রে, আমার মনে হচ্ছে এটা ইঞ্জিনের প্রবলেম হলে একটা আওয়াজ হতো, সেই আওয়াজটা আমি শুনলে বুঝতে পারতাম, এখানে কিন্তু কোনো আওয়াজ হচ্ছে না, গাড়িটা কেন যেন সামনের দিকে এগোচ্ছে না, বুঝতে পারছি না। তা এই ব্যাপারটা যখন হয় তখন ন্যাচারাল কথা, ড্রাইভার এরম ধরনের ভাবে কথা বলছে, আর তার মনে মানে যিনি খালাসি সে কী মনে করবে, সে মনে করছে ড্রাইভার বলছে মানে তো ব্যাপারটা ঠিক। বলছে, ঠিক আছে ওস্তাদ তুমি চালাও, আমি জেগে বসে আছি তোমার সঙ্গে। জোরে চলছে গাড়ি চলছে, মানে গাড়ির মতন করে আস্তে 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 করে এগোচ্ছে। হঠাৎ খালাসিকে বলে, ওই দেখ ওটা কী রে, দূরে দেখ তো কি। ও দেখতে পায় আশেপাশে তো হাইওয়ের পাশে জঙ্গল, দেখছি যে মানে বানরের মতন একটা চারপেয়েও কিছু একটা জঙ্গলের দিক থেকে এগিয়ে আসছে, আস্তে আস্তে এগিয়ে রাস্তার দিকে আসছে, বড় রাস্তার দিকে। দেখেই ও তখন বলে, ওস্তাদ তুমি গাড়ি থামিও না, ওস্তাদ তুমি গাড়ি থামিও না। বলছে, কী বলছিস, ও তো চাপা পড়ে যাবে। বলছে, ওস্তাদ তুমি গাড়ি থামিও না, তুমি একে দেখে গাড়ি থামিও না। দেখে কিন্তু সে কোনো কারণে সামনেও চলে আসে। ও তখন বলে, ওস্তাদ তুমি গাড়ি থামিও না। যখন এইটা বলে, ওই যে সামনে যে গ্লাস আছে না, যেটা আমাদের স্কিন, যেটা লরির তো ফ্ল্যাট স্কিন, কোনো কারণে যখন ব্রেক মারে সেই ক্রিয়েচার্সটা না হঠাৎ যেন কাঁচের ওপর এরম করে সে পড়ে, এরম হাত দিয়ে এরকম করে পড়ে আস্তে আস্তে নিচের দিকে নেমে যায়। যখন নিচের দিকে নেমে যায়
ড্রাইভার যিনি, মানে ড্রাইভার কাকু, উনি তো তখন বলছেন, দেখলি তোকে বারণ করছি তখন থেকে, আমি বলছি ব্রেক টিভি, ব্রেক প্লিজ, তুই বারণ করছিস, ওস্তাদ করো না বলে ওর দরজাটা খুলে নাপ দিয়ে যায়। তখন খালাসিটা বলে, ওস্তাদ তুমি এখানে নেবো না, আমি তোমাকে বারণ করছি, তুমি এখানে নেবো না, ওস্তাদ তুমি এখানে নেবো না। তখন বলছে যে আরে দেখতে হবে তো মরে গেল কি না, কিরম কাছের ওপরে সে পড়লো, তারপরে কাছ থেকে কীরকম গড়িয়ে মাটির নিচের দিকে নেমে গেল, চাকার দিকে নেমে গেল, দেখতে হবে তো, আমি তার উপর দিয়ে গাড়ি চালিয়ে দিতে পারি ওরকম করে। তখন বলছে ওস্তাদ তুমি এখানে নেবো না, তুমি এখানে নেবো না, সামনের দিকে গাড়িটাকে নিয়ে চলো। তা বলছে আরে তো মরে যাবে, আমি যদি ও নিচে থেকে থাকে তাহলে আমি যদি গাড়িটা চালাই ও তো মরে যাবে। নিচের দিকে নামে, ও নিচের দিকে নামে, ও খালাসি নামে না, ও নিচের দিকে নেমে বলে এই টর্চটা দে তো, টর্চটা কোনো রকম এগিয়ে দেয়। ও টর্চটা নিয়ে গাড়ির তলায় দেখে, চারিদিক দেখে, সমস্ত জায়গায় দেখে, আশেপাশের জঙ্গলের দিকে টর্চ মেরে দেখে, কোথাও নেই। ও তখন বুঝতে পারে যে পালিয়ে গেছে। তখন ও গাড়িতে উঠে বলে ভাগ্যিস কিছু হয়নি রে বেচারাটার, তাহলে মারা যেত। বলে গাড়িটা যখন, তখন বলছে কিরে তুই থুম হয়ে বসে আছিস কেন, তোর কী হয়েছে, তোর ভালো লাগলো না যে মরে যায়নি ও গাড়ির তলায়? তখনও চুপ করে আছে খালাসি। এরপর ও মানে কিরে তুই চুপ করে আছিস কেন, কিছু বল, এত কিছু কথা বলছি তুই কিছু বল। তখন বলছে ওস্তাদ তুমি সামনের দিকে এগিয়ে চলো, আর পেছন দিকে তাকিও না। যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, যখন গাড়িটা আস্তে আস্তে এগোচ্ছে, তখন লুকিং গ্লাসে ড্রাইভার কাকু দেখতে পায় যে পেছন দিকে ওই চারপেয় জন্তুটা দাঁড়িয়ে আছে, মানে চারপেয় জন্তুটা এরকম করে দেখছে। বলছে ওই দেখ, আমি এতক্ষণ ধরে দেখতে পেলাম না, ও দেখ পিছন দিকে রয়েছে গাড়ি, তাহলে ভাগ্য ভালো যে ও মরে যায়নি। কিন্তু জানিস তো, আমি খালাসিকে নাম ধরে বলছি, জানিস তো আমি এরম জন্তু আমি জীবনে প্রথম দেখলাম, এরম জিনিস দেখিনি আমি কোনোদিন। ঠিক তখন খালাসি এতক্ষণ পর ওর নিস্তব্ধতা ভেঙে ড্রাইভার কাকুকে ডেকে বলে, তুমি জানো তুমি কার সামনে পড়েছিলে আজকে? তখন বলছে কে আর, এটা এই জন্তুটা তো আমি দেখিনি, তুই কি চিনিস না এই জন্তুটাকে? তখন বলছে হ্যাঁ ওস্তাদ, আমি ওই জন্তুটাকে খুব ভালো করে চিনি, এটা কোনো জন্তু নয়, এটা হচ্ছে নরখাদক পিশাচ। তখন বলছে মানে? তখন বলছে হ্যাঁ, এটা নরখাদক পিশাচ। আমাদের গ্রামে যতবার মহামারী হয়েছে ততবার এদেরকে দেখা যায়। এরা মানুষও নয়, কোনো জন্তুও নয়, এরা মানে খুব খারাপ ধরনের আত্মা, যারা মানুষের রক্ত, মরা মানুষের রক্ত খেয়ে বেড়ায়, মরা মানুষের মাংস খেয়ে বেড়ায়, এরা সেইরকম ধরনের পিশাচ। এবং এদেরকে নাকি যারা স্পর্শ করে বা যারা দেখতে পায় এদেরকে, এবং এরা চার পা দিয়ে চলে, এবং এদের চোখের দিকে কেউ তাকায় না, যারা জানে চোখ থেকে যেন আগুন বেরোয়, আর যারা এদেরকে দেখতে পায় বা এদের ছোঁয়া পায় তাদেরকে বাঁচানো অত সোজা নয়। তখন বলছে যে তুই ঠিক দেখেছিস? তখন বলছে হ্যাঁ ঠিক দেখেছি, আজকে আমি তুমি এদেরকে যখন দেখলাম, আমরা বাঁচলে হয়, আমরা শেষ পর্যন্ত পৌঁছলে হয়। তখন এবার ড্রাইভার কাকু তো ভয় পেয়ে গেছে নিজে, এতক্ষণ তো ব্যাপারটা বোঝেনি। আমি ঘরের মধ্যে শুয়ে আছি, খুব ভালো লাগছে, ঘুমিয়ে পড়লাম। পরের দিন যখন শুনলাম ওই ঘরটার মধ্যে কেউ সুইসাইড করেছে, তখন আমি কি সেরকমভাবে ঘুমোতে পারবো? ঠিক এতক্ষণ তো জানতো না, ওই জন্য নেমে পড়েছিল। এখন তো জানতো না, নেমে পড়েছিল। এবার যখন জেনেছে আর তারপরে বলছে যে ওকে দেখে, আর ও তো দেখেছে যে ওকে দেখে, আর যাকে ও স্পর্শ করে সে আর বাঁচে না। আবার ও বলছে আজকে আমরা দুজনে বাঁচলে হয়। বলছে এরকম তুই বলিস না, চল বেশ। এইরকম করে কিছুক্ষণ, মানে এবার তো পুরো নিস্তব্ধ, মানে ভদ্রলোকের তো মানে কী বলবো, ড্রাইভার কাকুর তো হাত কাঁপতে শুরু করেছে যে মানে গেলাম তাহলে আজকে মনে আর হলাম না। বলছে আমার দেখেছিলি আমার কেন কু ডাকছিল, প্রথম থেকে আমি তোকে বারণ করলাম আজকে গাড়ি নিয়ে বেরোবো না, সকালের দিকে গাড়ি নিয়ে বেরোবো, তুই বললি জেদ করলি। তখন বললো যে হ্যাঁ আমি তো বুঝিনি, এত বছর তো রাস্তায় তোমার সাথে আমি গাড়িতে আছি, এত বছর তুমি বা আমি এরকম কি কিছু দেখতে পেয়েছি কখনো? কোনো দিন বলো তো, কোনো দিন কি আমরা দেখতে পেয়েছি দুজনে? তখন বলছে না সত্যি দেখতে পাইনি। তাহলে এখন কি করা উচিত? এই বলতে বলতে ড্রাইভার কাকুর পেটে প্রচণ্ড জোরে যন্ত্রণা করতে শুরু করলো। মানে সেকেন্ডের মধ্যে যন্ত্রণাটা যেন উত্তরোত্তর বাড়তে শুরু করেছে। যন্ত্রণার একটা লেভেল থাকে, ব্যথা করছে, ঠিক আছে চলো ব্যথা করছে,
ওটা ব্যথাটা ছটছট 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 করে এক্সট্রিম পয়েন্টে চলে গেল, বাবা গো মাগো করে মানে চিৎকার করতে শুরু করেছে। এরম যেন যখন জায়গায় চলে গেছে তখন তো খালাসি তো বুঝতেই পেরেছে। খালাসি তখন বলছে যে আমি বলেছিলাম, আমি তোমাকে বলেছিলাম তুমি নেবো না, তুমি আমার কথা কিছুতেই শুনলে না, তুমি এখন ওঠো এখান থেকে। ওকে ড্রাইভারের সিট থেকে উঠিয়ে খালাসির সিটে শুয়ে দিয়েছে, শুয়ে দিয়ে খালাসি এবার গাড়ি চালাতে শুরু করেছে। তো পারে, খালাসিকে রাখা হয় কেন, গাড়ি ব্যাক করার সময় স্পেশালি বা পেছনে থাকার জন্য, বা কোনো রকম অসুস্থ হলে ড্রাইভারের জায়গাটা খালাসি চালাবে। যখন এরম পরিস্থিতিতে যাচ্ছে ঘটনাটা, তখন তো বারে বারে মানে খালাসি তো নিজে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে ওনার গাড়িটা নিয়ে যখন প্রায় মানে মানে ও তখন মানে প্রায় মানে রক্ত উঠে যাওয়ার মতন, এত পেটে যন্ত্রণা, সে দাঁড়াতে মানে মানে মরে যাওয়ার মতন অবস্থা। সেই সময় এরকম গাড়ি চালাতে 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 মানে একটা মসজিদের সামনে পৌঁছে যায় ওরা। যখন মসজিদের সামনে পৌঁছে যায়, কেউ তো নেই অত রাতে, কে মসজিদে থাকবে, কিন্তু খুব ভোর হয়ে যাচ্ছে। তখন যখন গেছে মানে ভোরে বা মানে অনেক রাত, তো তখন আড়াইটে বেজে গেছে তখন, অত রাতে, মাঝরাতে। তখন যখন জিজ্ঞেস করছে, ওখানে নেমে যখন জিজ্ঞেস করছে, তখন এরকম ঘটনাটা শোনার পর, ওকে দেখার পর বলছে যে আমাদের এখানে কেউ কিচ্ছু করতে পারবে না, কেউ কিছু করতে পারবে না, তুমি একটা কাজ করো, এরকম জায়গায় আর একটা এরকম মসজিদ আছে, তুমি সেখানে নিয়ে যাও। সেইখানে নিয়ে গেলে হয়তো, কারণ সেখানে একজন কেউ আছেন, তোমাকে হয়তো হেল্প করতে পারে, এই ব্যাপারে হয়তো তোমাদের সাহায্য করতে পারে। ও শুনে নিয়ে ডিরেকশান নিয়ে তো গাড়ি জোরে চালাতে শুরু করেছে। যাতে বললো, আর একটা কথা যখন বলেছিল যে এরকম দেখেছে নরপিশাচ দেখেছে, তখন বলেছিল যে এরকম তুমি কিন্তু খুব সাবধান, কারণ ওনার হয়েছে, তোমার ক্ষেত্রেও কিন্তু ঘটনা ঘটতে পারে, তুমি যতটা সম্ভব তাড়াতাড়ি তুমি পৌঁছও এবং বাঁচানোর চেষ্টা করো, তোমার হাতে যদিও নেই তুমি বাঁচানোর চেষ্টা করো, কারণ এখানে এইসব আমরা করতে পারবো না, আমরা বাঁচাতে পারবো না। তা ও তো সেই চিন্তা ভাবনা করে ও তো খুব জোরে, ওই খালাসি তো কত জোরে গাড়ি চালাবে, ওর তো একটা লেভেল আছে যে আমি এতটা অবধি গাড়ি চালাতে পারি। গাড়ি চালিয়ে ও নিয়ে যায়, গাড়ি চালিয়ে যখন নিয়ে যায়, গিয়ে যখন পৌঁছয় ওখানে, দেখে এরকম আরেকটা ওরকম রয়েছে, সেখানে ঢোকে ওরা, মানে ও কোনো রকমে তাকে নিয়ে যখন ঢোকে, দেখে চারিদিক তো অন্ধকার ঘুটঘুট করছে, খালি টিম করে একটা লাইট জ্বলছে। কোনো রকমের ড্রাইভারকে ও নামায়, ড্রাইভার কাকুকে নিচে নামিয়ে যখন আস্তে আস্তে মানে অত বড় চেয়ারের লোকটাকে নামিয়ে বা খালাসি কী করে নিয়ে যাবে, কোনো রকমে নিয়ে গিয়ে দাওয়াতে ওখানে গিয়ে শোয়ানোর পর দেখে একজন বেরিয়ে এসছেন, ওদের মনে হয় দেখে মনে হয় বেরিয়ে এসছেন, মানে দাওয়ায় না, মসজিদে যাওয়া না, তার তলায়, মানে এর থেকে একটু ডিস্টেন্সে, মানে নিয়ে যেতে পারছে না। তো তখন বলে এরকম, বাবা আমাদেরকে বাঁচান, ওনাকে এরকম ও পুরো ঘটনাটা সবিস্তারে ঘটনাটা শোনার পর সে তখন বলে যে একটা জল নিয়ে এসে ওর গায়ে, সারা গায়ে ছিটিয়ে দেওয়ার পর সে নিজে কি একটা নিজে মনে বিড়বিড় করে কিছুক্ষণ বলে, তারপর ওর মুখে একটা কি দেওয়ার পর বলে ওকে নিয়ে তুমি চলে যাও, ওকে নিয়ে গাড়িতে শুয়ে দাও, ওর আর কিচ্ছু হবে না, ও বিপদ থেকে বেঁচে গেছে। তারপর বলে যে বাবা আমাকে তুমি বাঁচাও, আমার জন্য কিছু একটা দাও। যখন বলে যে ঠিক আছে তুমি ওকে আগে পৌঁছে দাও, আমি তোমাকে দিচ্ছি, কিন্তু তোমার নেওয়ার দরকার নেই, তোমার কিছু হবে না, ওর যা হওয়ার ওর মধ্যে হয়েছে, তোমার মধ্যে হয়নি। তখন যদি বাবা আমার জীবনেও এখন ঘটে, তাহলে আমি কি করব, আমি যদি এখান থেকে চলে যাই কি করব? তখন বলছে ঠিক আছে তুমি ওকে পৌঁছে দিয়ে এসো, কিন্তু আমি বলছি তোমার কোনো কিছু লাগবে না। অনেক অনুনয় বিনয় করে, কিন্তু বলে যে ঠিক আছে তুমি পৌঁছে দাও, আমি বলছি তোমার কিছু হবে না, চলে যায়। যখন পৌঁছে দিয়েও যখন ফিরে যখন যায়, দেখে তো ভদ্রলোক নেই, অ্যাজ ইউজুয়াল নেই, ভদ্রলোকের ওপর রেগেই যাওয়াটা স্বাভাবিক, এটা তো ঘটনা, ওকে বারবার করে বলছে। ও তখন এদিক ওদিক খুঁজে কাউকে পায় না। যখন কাউকে পায় না, ও তখন তো মানে ডাকছে, বাবা বলে ডাকছে, এদিক ওদিক ডাকছে, কেউ নেই। তারপরে যখন একজন ভদ্রলোক বেরিয়ে আসেন, একজন রোগাবন্ধন ভদ্রলোক বেরিয়ে এসে বলে যে হ্যাঁ বলুন, তো রাতে আপনি এখানে কি করছেন? তখনও বলে এরকম আমার এরকম ঘটনা ঘটেছিল, এরকম আমি আমার ড্রাইভার সাহেবকে করেছি, ড্রাইভার সাহেবের প্রচণ্ড পেটে যন্ত্রণা করছিল, তা আমাকে আগের একটা মসজিদে বলেছেন এবং এখানে আসতে, আমি এখানে এসেছিলাম, কিন্তু এরকম আমাকে তো উনি দিলেন ওষুধ, ড্রাইভারে বলা মানে যখনই উনি বলেছেন যে এরকম আমাকে তো এখানে পাঠালেন,
তখন বলছে যে এরকম দেওয়ার জন্য, তখন বলল হ্যাঁ ঠিকই বলেছে, কিন্তু এখন তো দেওয়ার মতন কেউ নেই। তার কারণ আমাদের এখানে যিনি ছিলেন তিনি একদম সিদ্ধহস্ত এইসবে, মানে যার কাছ থেকে অনেক দূর দূর গ্রাম থেকে, অনেক দূর দূর শহর থেকে লোক ছুটে আসতো এখানে, কিন্তু তাকে পরশুদিনই কবর দেওয়া হয়েছে। তাকে পরশুদিনই মাটি দেওয়া হয়েছে, তিনি পরশুদিনই আমাদের ছেড়ে চলে গেছেন। তখন বলছে ও আচ্ছা আচ্ছা চলে গেছেন, মারা গেছেন উনি, আচ্ছা তাহলে তো খুব দুঃখের ব্যাপার। কিন্তু আরেকজন যিনি আমাকে দিলেন ওষুধ দিলেন এবং আমার ড্রাইভার সাহেবকে সুস্থ করে দিয়েছেন, ড্রাইভার সাহেব বসেছিলেন, তারপর ড্রাইভার সাহেবকে আমি ঘরে এতে গিয়ে বসালাম, গাড়িতে নিয়ে গিয়ে বসালাম, আসুন দেখুন। তো উনি ওর সঙ্গে গেলেন, ড্রাইভার সাহেবের দরজা খুলে দেখছেন ড্রাইভার খুব ভালো করে বসে আছে, এবং ড্রাইভার বলছে আমি এখন হ্যাঁ রে সুস্থ রে, এবার আমি গাড়ি চালাতে পারবো, তোকে গাড়ি চালাতে পারবো, তুই আমার জন্য অনেক অনেক কষ্ট করেছিস রে, অনেক কষ্ট করেছিস। তখন ও বলছে যে তোমাদের কিছু একটা ভুল হচ্ছে। তখন বলছে না ভুল হওয়ার কিছু নেই, ড্রাইভার সাহেবকে জিজ্ঞেস করুন, আমিও তো নিজে ছিলাম। ড্রাইভার সাহেবকে গায়ে একটা জল ছেটালেন, তারপর কি মন্ত্র পড়লেন, তারপর মুখে একটা কিছু দিলেন। তখন ওরা বলছে যে না তুমি যা বলছো তো তুমি ঠিকই বলছো। আর তার চেয়ারের ডেসক্রিপশনও দেয়, যে এসেছিল এসে দিয়েছে। তখন বলছে হ্যাঁ ওনার চিকিৎসা পদ্ধতিটা এটাই ছিল, গায়ে জল ছেটাতো, গায়ে জল ছেটানোর পর যখন গায়ে যখন জল ছেটাতো তারপরে মন্ত্র পড়তেন এবং তারপর মুখের মধ্যে একটা জিনিস দিতেন এবং এইভাবে উনি চিকিৎসা করতেন। তখন বলল যে হ্যাঁ সবই ঠিক, তুমি যার ডেসক্রিপশান দেখছো চোখ মুখে সে ঠিক সেরকমই ঠিক লোকেই দেখছো, কিন্তু তাকে তো আমরা পরশুদিন মাটি দিয়েছি, কে ওদেরকে বাঁচালো? আসলে ভগবানের নামে থাকলে কেউ কিছু করতে পারে না, কারোর কিছু করার ক্ষমতা নেই, তাই না? কারোর কিচ্ছু করার ক্ষমতা নেই। সারা পৃথিবী যদি এগেনস্ট হয়ে যায়, মহাদেবকে নাম করেন, শিখতে তাকে বাঁচাতে বাধ্য। সারা পৃথিবী এগেনস্ট, ওই একজনই যদি সঙ্গে থাকে পৃথিবীতে আর কাউর লাগবে না, বাবা লোকনাথ মহাদেব, আমি সবসময় বলি, তাই না? যিনি মারা গেছেন চিন্তা করুন, তিনি সাহায্যের জন্য তাকে পাঠিয়ে দিয়েছে ওকে সাহায্য করার জন্য, এবং ভদ্রলোক বেঁচে যায়। এবং উনি তো যিনি ড্রাইভার কাকু ছিলেন সেই যাত্রায় মানে একদম সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যায়, গাড়ি চালিয়ে নিজের ডেস্টিনেশনে পৌঁছে যায়। কিন্তু এই ঘটনার পর উনি ওই ট্রান্সপোর্টের গাড়ি চালানো ছেড়ে দেন, আর কোনো দিন উনি ট্রান্সপোর্টের গাড়ি চালানি। তারপরে এই ডাক্তারবাবুর গাড়ি চালাতে শুরু করেছিলেন এবং ওদের বাড়িতেই থাকতেন। এবং এই ঘটনাটা, ওই ডাক্তারবাবুর ঘটনাটা একটা বলবো, টুকরো ঘটনা আছে। এই ডাক্তারবাবুকে নিয়েও উনি একদিন মানে গিয়েছিলেন, মানে বিভিন্ন জায়গায় তো যেতে হয়, অনেক রিকোয়েস্ট থাকে, সরকারি ডাক্তার হলেও কি হবে, তারা তো প্রাইভেট প্র্যাকটিস কখনো করতে পারে না, সেটা নিয়েও আপনাদেরকে একদিন ঘটনাটা বলবো। তবে আমার কাছে এটা এখনও মানে আশ্চর্যজনক হয়ে রইল, বাঁচালো মানে এলেন কে? তার মানে ওই ওখানকার যিনি ছিলেন, যিনি পীর সাহেব ছিলেন, আলটিমেটলি তিনি ওদের বিপদ দেখে তাকেই ভগবান পাঠিয়ে দিয়েছেন যে ওদেরকে বাঁচানোর জন্য, কারণ নইলে কেউ বাঁচাতে পারতো না, সেই মুহূর্তে উনি মারাই যেতেন। পীর সাহেব ছিলেন বলেই সেদিন সেই যাত্রায় ড্রাইভার কাকু বাঁচতে পেরেছিলেন ওই নরপিশাচকে দেখা সত্ত্বেও। কেমন লাগলো ঘটনাটা? আমার মানে ভীষণ 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 ভালো লেগেছে ঘটনাটা। তার কারণ আপনারা জানেন যে আমি মানে এইরকম ধরনের ঘটনা বলতে ভীষণ পছন্দ করি। দাঁত দিয়ে রক্ত বেরোচ্ছে, চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে, এই ঘটনা কোনো জাস্টিফিকেশান নেই, সত্যি নাও হতে পারে। এই যে ঘটনাগুলো আমি পাই, আমি বলছি না আমি যে ঘটনা বলছি সেটাই সত্যি, বাকি সব মিথ্যে, সেটা বলছি না, কিন্তু এই ঘটনাগুলোর মধ্যে না একটা মানে কি বলবো, একটা টান টান উত্তেজনা থাকে, তাই না? কেমন লাগলো অভিরূপ সামন্তর এই ঘটনাটা? আমার তো অসাধারণ লেগেছে। আজকের দুটো ঘটনা আপনাদের সামনে প্রেজেন্ট করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। এরা কমেন্ট পাওয়ারও যোগ্য, কারণ এরা আমাদের জন্যই এত সুন্দর সুন্দর ঘটনাগুলো নিয়ে আসেন। অনেক রাত হয়ে গেল, রাত 11টা বাজলো। আমি আজকে আমার ইউটিউবে যাচ্ছি, এখন ইউটিউবে ঘটনা বলতে। আপনাদের যদি কারোর মনে হয় অবশ্য করে আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গরম নিয়ে চিন্তা একদম করবেন না। কালকে থেকে বৃষ্টি নামিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, বৃষ্টি নামবেই কালকে থেকে, নিশ্চিন্ত থাকুন, ঠিক আছে? একদম 40 থেকে নামিয়ে দেবো, দাঁড়ান না, 32-33-এ নামিয়ে দেবো। এক সপ্তাহ আগে আনন্দ করে বেড়ান, কোনো অসুবিধা। আর গরমকালে দেখুন গরম হবেই, মে জুন মাসটা গরম হবেই। আবার এবার যখন বৃষ্টিটা পড়বে না, যেরকম এক্সট্রিম গরম হবে সেমনি বৃষ্টি পড়বে, তখন আবার বলবেন রোজই তো খিচুড়ি খেতে হচ্ছে, তাই না? থ্যাংক ইউ,
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন। দুপুরবেলা পারলে অ্যাভয়েড করুন, যদি কাজ না থাকে বাইরে বেরোবেন না, ঠিক আছে? আর পেঁয়াজ খান, কাঁচা পেঁয়াজ খান, দেখবেন লু লাগবে না, ঠিক আছে? আমি তো সবসময় এটাই অস্ত্র, খেয়ে বেরোই। বেশি এসির মধ্যে থাকবেন না, লাভ নেই, কারণ এসির মধ্যে থেকে যে সময়টা গরমটা মানে গরমটা থেকে বেঁচে যাচ্ছেন না, ওটা থেকে যখন বেরোবেন না তখন দ্বিগুণ লাগবে। ওই জন্য আমি ভয়ে ওই সব কাজ সেরে একবারে ঢুকি, সব কাজ সেরে নিয়ে একবার ঢুকবো, আগে ঢুকি না। আসি তাহলে, ভালো, নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসি, পরের শনিবার দেখা হবে, হ্যাঁ।